ভুলের কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এটা আসলে মানে আপনার দিককার ধারণা বা আমরা ধারণা করতে পারি, বাট একটা রাজনৈতিক দলের জায়গা থেকে বিএনপি ভুল করেছে কিনা, হ্যাঁ 300 আসনে দিয়েছে, 300 আসনেই যে সঠিক দিয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। ভুল ত্রুটি হতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এরকম ভুল করেছে। কিন্তু বিএনপির যেটা প্রধান সমস্যাটা হয়েছে সেটা হলো যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল যেই দলের 300 আসনে অন্তত মানে মানে 1 2 3 সমপর্যায়ের 3 জন করে কমপক্ষে নেতা আছে যারা মানে সমপর্যায়ের নির্বাচনে দাঁড়ানোর মতো ক্যাপাবিলিটি আছে। এই দলটার কিন্তু এরকম আছে এবং অন্যান্য অনেক জায়গায় এটা 4 জন 5 জন 6 জন 7 জন আছে যাদের প্রত্যেকেরই নির্বাচনে দাঁড়ানোর এবং নির্বাচনে জিতে আসার সক্ষমতা আছে দলের মনোনয়ন পেলে। কিন্তু দল তো একজনকে মনোনয়ন দেবে এবং এই যে সংকটটা হয়েছে, এই সংকটটা হওয়ার আরো একটা বড় কারণ, যেহেতু গত 18 বছর এই দেশে নির্বাচন হয়নি, নির্বাচন না হওয়ার কারণে পুরাতন যে সমস্ত প্রার্থী যারা আগে এমপি ছিলেন তারা কিন্তু ওইভাবেই রয়ে গেছে। তারা যদি জনগণের গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে এই কয়টা নির্বাচনে তারা টেস্টেড হতেন, তাহলে অনেকে হয়তো জনগণ দ্বারা বর্জিত হয়ে তারা বাতিল হয়ে যেতেন। তারা রয়েছে। আবার এই 18 বছরে নতুন অনেক নেতা তৈরি হয়েছে যারা মানে নির্বাচন করার মতো যোগ্য। সবচেয়ে যে বড় ব্যাপার সেটা হলো, আপনি জানেন, আপনার এই টকশোতে আপনিও বলেছেন আমরাও বলেছি যে হাসিনা সরকারের অনেক মানে তাদের জায়গা থেকে অনেক সাফল্যতা থাকলেও তাদের দৃষ্টিতে বলছি একটা বড় ব্যর্থতা হলো তারা বিএনপি ভাঙতে পারে না। অসংখ্য নির্যাতন, জুলুম, লোভ সবকিছু ভাবে চেষ্টা করেছে কিন্তু তারা পারে নাই। এই যে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী, শত শত নেতা, হাজার হাজার নেতা যারা শেখ হাসিনার 17 বছরের জুলুম নির্যাতন সহ্য করে বিএনপির প্রতি অনুগত ছিল এবং যারা লোভে পড়েও দল ত্যাগ করেনি, তারা তো যারা রাজনীতি করে তাদের তো একটা লক্ষ্য থাকে যে তারা সবারই যে আমি পার্লামেন্টে যাব, আমি দেশের জন্য কথা বলবো বা যেটা হয় আর কি, সেই জায়গাটাতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই লোকগুলোকে এখন আপনি এরকম তো এক এক আসনে একাধিক নেতা আছে, তো একজনকে দিলে অর্থাৎ আপনি সঠিক দিলেও বাকি অনেক আরো যোগ্য নেতা বাদ পড়ছে। সেই বাদ পড়ার জায়গা থেকে কিন্তু এবারে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়েছে বিএনপিতে। এটা হলো মানে বাস্তবতা, এটা বাস্তবতা। আর অন্য যে রাজনৈতিক দল আছে আপনি জানেন সেটা একটা রেজিমেন্টাল পার্টি, সেই পার্টিতে প্রার্থী ইন্ডিভিজুয়াল প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। তারা দলীয়ভাবে একটা সার্ভে করে তারা সেন্টার থেকে বলে দেয় তুমি অমুক অমুক প্রার্থী হবা, তিনি প্রার্থী হতে বাধ্য এবং তার খরচ, তার এভরিথিং সবকিছু পার্টি থেকে দেয়া হয়। তো কাজেই এই যে দুইটা রাজনৈতিক দলের ভিতরে পার্থক্য, সেই পার্থক্যগত কারণে আমি এইটা বলতে পারি না যে বিএনপি আসলে ভুল করেছে। বিএনপি এক্স রে বাদ দিয়ে যদি ওয়াই কে দিত তখন আবার এক্স বিদ্রোহী প্রার্থী হতো। হ্যাঁ, এটা হলো একটা। আচ্ছা, 2 নম্বর যে বিষয়টা সারোয়ার ভাইয়ের কথা আপনি যেটা বললেন আমি শুনলাম, দেখেন এই সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম করেছে তাদের ভাষায়, কিন্তু তারা এমন একটা ভোটিং সিস্টেম সংস্কারের পরেও দাঁড় করাতে পারে নাই যার মধ্য দিয়ে একজন সৎ প্রকৃত অর্থ নাই এরকম কোন লোক নির্বাচিত হতে পারে, নির্বাচন করতে পারে। আপনি দেখেন এবারে নির্বাচনে যে পরিমাণ টাকার ছড়াছড়ি, আপনারা হয়তো বিকাশ, এই যে বিকাশের আলোচনা, নগদের আলোচনা, এটা তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল। হয়তো একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে এটা বলা হচ্ছে, তার মানে এই না যে অন্য দল কোনো টাকা পয়সা দিচ্ছে না, তারা তাদের কায়দায় টাকা দিচ্ছে। একটা দল হয়তো বিকাশে দিচ্ছে, নগদে দিচ্ছে, আরেকটা দল হয়তো ক্যাশ দিচ্ছে বা অন্যভাবে দিচ্ছে। আমি আপনাকে বলতে যে কথাটা প্রসঙ্গটা আনলাম এই কারণে, এই যে বিপুল পরিমাণ টাকা খরচ করে একজন লোক যখন কোটি কোটি টাকা খরচ হচ্ছে করে একজন লোক যখন সংসদে নির্বাচিত হয়, তার পক্ষে সৎ থাকা তো এটা একেবারে মানে 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 অবাস্তব কল্পনা, অনাকাঙ্ক্ষিত কল্পনা। এটা তো প্রত্যাশা, এটা তো হতেই পারে না। কারণ আপনি 20-30 কোটি টাকা খরচ করে নির্বাচিত হবেন,
এবং পরবর্তী নির্বাচনে আরো 20-30 কোটি টাকা আপনাকে খরচ করতে হবে। এই টাকা কোত্থেকে আসবে? এবং এই যে আমাদের একজন এমপি বা জনপ্রতিনিধি বলি, এমপি বলি, বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বার বা উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, তাদের যে দৈনন্দিন ব্যয়, আমাদের সিস্টেমটা তো এরকম। আমরা তো আমাদের এই জনগণ তো কেউ বলছে না যে ভাই তুমি তোমার বিকাশ নিব না, আমি আমার যোগ্য লোককে ভোট দেব, আমি কোনো বিকাশে টাকা দেবো না। বরং আজান দিয়ে এর কাছ থেকেও নিচ্ছে, ওর কাছ থেকেও নিচ্ছে, ভোট একটা পার্টিকে দেবে, কিন্তু টাকা দুইজনের কাছ থেকে নিচ্ছে। আপনি জানেন এখন নির্বাচনী চায়ের দাম, এক কাপ চায়ের দাম 500 টাকা। বলে যে ভাই নির্বাচনের সময় তো 10 টাকায় চা বিক্রি হয় না, নির্বাচনী চা 500 টাকা। তো আপনি 500 টাকা নির্বাচনের দিয়ে চা খেয়ে একজনকে ভোট দেবেন, পরবর্তী সময়ে আপনার সন্তানের চাকরির জন্য তাকে 5 লক্ষ টাকা দিতে হবে, কারণ না দিলে সে তো আবার দিতে পারবে না। তো এই যে আমাদের রাজনীতির সিস্টেমটাই আসলে করাপ্ট। আমাদের জনগণ, আপনি কাউকে শুনেছেন যে না আমি টাকা অফার করা হয়েছে, তিনি টাকা না নিয়ে তিনি বলেছেন যে না ভাই আমি আপনার টাকা নিব না, আমি আমার পছন্দসই প্রার্থীকে ভোট দিব কোনো টাকা ছাড়া? এইটা আমাদের দেশে আমাদের ভোটারদের ক্যারেক্টারের মধ্যে একেবারেই অনুপস্থিত। তো সেই রকম একটা বাস্তবতায় আপনি এই যে প্রার্থীরা প্রতিযোগিতা করে একজন কাছ থেকে 1000 টাকা নেয়, আরেকজনের কাছে গিয়ে বলে অমুক তো আমাকে 1000 টাকা দিয়েছে, তুমি আমাকে কত দিবা, এভাবে তার কাছ থেকে আবার 2000 টাকা নেয়, আবার আবার আরেক জায়গা যায়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমরা যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, এই নির্বাচন প্রক্রিয়াটাই তো একটা করাপ্ট সিস্টেম। এই করাপ্ট সিস্টেমের মধ্য দিয়ে আপনি কি করে মানে সৎ প্রার্থী, সৎ জনপ্রতিনিধি আপনি পাবেন? এবং আমাদের এই যে সংস্কার কার্যক্রমটা আমার খুব প্রত্যাশা ছিল। আপনি দেখেন দুইটা মানে এত রাজনৈতিক দল তারা মানে ইয়ে করেছে, এই যে সংস্কার করেছে, এখন তারা ইলেকশনের প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই করব না, আমরা গণপরিবহনে চড়বো, আমরা অমুক করতে হবে, তমুক করতে হবে। কিন্তু আপনি শুনেছেন যে কেউ বলেছে যে না আমরা শুল্কমুক্ত গাড়ি সংস্কার প্রস্তাবে রাখতে হবে, শুল্কমুক্ত গাড়ি এমপিদের দেয়া যাবে না, এমপিদেরকে কাজের ঠিকাদারির কাজে এমপিদেরকে রাখা যাবে না, এমপিদেরকে এই যে মানে তাদেরকে প্লট দেয়া যাবে না। এই প্রস্তাব কিন্তু কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে উপস্থাপিত হয়নি। এমনকি এই সরকার মানে যে প্রস্তাবের বাইরে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মানে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে যে সমস্ত প্রস্তাব এসছে সেই প্রস্তাবের বাইরেও আবার কিছু কিছু বিষয় এই সরকার আরোপ করে দিয়ে জুলাই সনদ স্বাক্ষর করেছে। তারাও কিন্তু এই বিষয়গুলো আরোপ করে নাই যে না নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শুল্কমুক্ত গাড়ি দেওয়া হবে না, নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে প্লট দেওয়া হবে না, টেন্ডার বা সরকারি ডেভেলপমেন্ট কাজে এমপিদের কোনো ভূমিকা রাখা হবে না, এরকম কোনো মানে বিষয় দেয়া হয় নাই। অর্থাৎ লুটের জায়গায় এরা কিন্তু সবাই এক। আমাদের রাজনীতিবিদদের চেহারা আমরা চিনি, হ্যাঁ, আমরা নানা রকম আমরা অমুক অমুক খারাপ তমুক খারাপ বলি, আর কেউ কেউ হলো যে না উনি সুযোগ পান নাই তাই উনি ভালো, যেটা ওই যে সারোয়ার ভাই শুরুতে বলেছিলেন যে আমাদের সমস্ত ছাত্র প্রতিনিধিদেরকে এভাবে বলা ঠিক না, এ কথা সত্য, কিন্তু যারা ক্ষমতায় নিয়েছে, যারা ক্ষমতা এক্সেস করার সুযোগ পেয়েছে, তাদের সবাইকে আমি করাপ্ট হতে দেখেছি, আমি ভালো থাকতে দেখিনি কাউকে। বাট হয়তো যারা এর বাইরে আছে তারা হয়তো ভালো, যারা এর বাইরে আছে তারা হয়তো ভালো, কিন্তু তাদের তারা অপ্রমাণিত ভালো, প্রমাণিত হয়ে তাদের ভালো হতে দেখিনি। তো সেই যে জায়গাটা, সেই জায়গা থেকে এবারের যে নির্বাচনটা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে তাহাজ্জুদ পড়ে নির্বাচন, তারপরে ফজরের নামাজ পড়ে নির্বাচন, আমি আজকে মানে যখন বাসায় আসছিলাম আপনার এই টক শোতে যোগ দেওয়ার জন্য, আমি কিন্তু কয়েকটা ভোট কেন্দ্রের সামনে দিয়ে এসেছি। আপনি বলছেন ফজরের আজান আর তাহাজ্জুদের আজান, অলরেডি ভোট কেন্দ্রের সামনে কিন্তু সমস্ত ইয়েরা মানে ভোট আরো একদিন পরে, মানে আজকে তো রাত, তারপরে কালকে সারাদিন যাবে, সারা রাত যাবে, পরশুদিন ভোট, কিন্তু অলরেডি কিন্তু ভোট কেন্দ্রের পাশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের বুথ বানিয়ে তারা কিন্তু বসে গেছে এবং তারা ওখানেই ভোটার স্লিপ, ডিজিটাল ভোটার স্লিপ তারা দিচ্ছে। এটা কিন্তু আমি অলরেডি দেখে এসেছি। কাজে এখানে আর তাহাজ্জুদের কোনো সুযোগ নাই ভাই, অনেকগুলো তাহাজ্জুদ অলরেডি এখানে এখানে ভোট কেন্দ্রের সামনে পালন হবে এবারে।